আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বর্তমান সরকারের কাছে আবরার ফাহাদ হত্যার বিচার দাবি করেছেন আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। সেই সাথে বিচার নিশ্চিতে তার সহপাঠীদের সাহায্যও চান তিনি। সোমবার রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনর্নির্মাণ শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানান তিনি। স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্ট রুমের নির্যাতনের কথা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, সেই রুমগুলো ছিল সাধারণ শিক্ষার্থীদের দাস বানানোর ঘর। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সুযোগ এসেছে ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের। বক্তারা বলেন, ভারতের সাথে বিরোধিতা নয়, বরং প্রতিবেশীর প্রতি জুলুমের বিরোধিতা করে বাংলাদেশের মানুষ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার হয়নি, তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আগুন থাকবে, আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য। তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে, অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনও প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলার অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যার পরদিন 19 জনকে আসামি করে মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। বিএনপি কর্মী আমিনুল হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার আরেক মামলায় সাবেক 2 সচিব নজিবুর রহমান ও আমিনুল খানকে আদালত 3 দিনের রিমান্ড দিয়েছেন। এ সময় কোর্ট এলাকায় আসামিদের উপর ডিম নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে। আবির আহমেদের রিপোর্ট। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 2022 সালে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে আদালতে তোলার সময় ডিম ছড়ে বিএনপি কর্মীরা, দেয়া হয় স্লোগান। এ সময় পুলিশ আদালতের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মাহবুবুল হক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার প্যাসি সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। অপর 2 আসামি সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল খানকে সিএমএম কোর্টে আনা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মাহবুবুল হক 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আরো 2 জন আসামি আমিনুল ইসলাম খান, আরো ছিল নজিবুর রহমান, তদন্তকারী কর্মকর্তা, তাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রিমান্ডে সুপ্রিম কোর্টের বিধি পালনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে কোর্ট এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে জাপান বিনিয়োগ করবে। এটি সহ সোমবার একনেক সভায় 24,413 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, সভায় 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে 7,746 কোটি 66 লাখ টাকা, আর বিদেশি ঋণ ও অনুদান 16,012 কোটি 33 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লাখ টাকা। উপদেষ্টা আরও বলেন, সারা দেশে সরকারি গাড়ির হিসাব করে গাড়ির উপযোগিতা ও জীবনকাল কম হয় কেন তা খতিয়ে দেখা হবে। ঢাকার বাইরে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নাগরিক সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে তিনি বলেন, একনেকে প্রকল্প পাশ হয়েছে। কোনো সরকার ইচ্ছামতো যাতে তা পরিবর্তন করতে না পারে সেজন্য নীতিমালা করা হবে। সবগুলো প্রকল্প দেখে কোনগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রকল্প, কোনগুলো রাজনৈতিক প্রকল্প হলেও অনেক দূর খরচ হয়ে গেছে, একবার খরচ হয়ে গেলে ওগুলোকে তো শেষ না করলে পুরো টাকাটাই বাকি হয়ে যাবে। আর যেই প্রকল্পগুলো একটু শুরু হয়েছে, এটা যা খরচ হয়েছে এটা মেনে নিয়েও যদি শেষ করে দেওয়া যায় তাহলেই ভালো। এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারা খুব দক্ষতার সাথে সেটা করছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার কাছে যে প্রকল্পগুলো এখন আসছে সেগুলোর মধ্যে আর ওই রকম প্রকল্প আমি দেখছি না। এ কারণে আমি এগুলো এনইসিটি নিয়ে যেতে চাচ্ছি। এই প্রক্রিয়াটা আমি আরও দ্রুত করতে চাচ্ছি। সাংবাদিকদের সঙ্গে দাস সুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে মুক্ত সাংবাদিকতার চর্চায় সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের দাবি জানান বক্তারা। মেজবা হাসানের রিপোর্ট। অভিজ্ঞতা যারা মাঠ পর্যায়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও গণমাধ্যমকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেমন বশীভূত করে রেখেছিল, তেমনি মালিক পক্ষের নানামুখ চাপে মুক্ত সাংবাদিকতা করতে পারেনি দেশের গণমাধ্যমগুলো। রয়েছে অন্যায্য বেতন কাঠামো থেকে শুরু করে লেজুড়বৃত্তি সহ নানা অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের এই অবস্থা কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়ে এই আলোচনা ছিল মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের। সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য সবার আগে প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা। অভিযোগ করেন, বেতন কাঠামো সহ বিভিন্ন বিষয়ে মালিক পক্ষের দুর্বৃত্তায়ন মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। মিডিয়ার জায়গাটা কোথায় হওয়া উচিত, মিডিয়া ফ্রিডমটা আমরা কিভাবে সমুন্নত রাখবো সেটার ব্যাপারে সবাই মিলে আলাপ করি। এই আলাপের জায়গাটা নিয়ে যখন আরো বিস্তৃত আলাপ হবে সেগুলো নিয়ে আমার মনে হয় মিডিয়া যে সংস্কার কমিশন তার সাথে বসতে পারেন, ইভেন পারলে উপদেষ্টা মণ্ডলীর আরো যারা এগুলো ইনভলভ তাদের সাথে কথা বলতে পারেন। তথ্য উপদেষ্টা জানান, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা চলছে। খুব দ্রুতই সংস্কারের কাজ শুরু হবে। সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত ও তরুণদের আগ্রহী করে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বাতিল করে লটারির মাধ্যমে সাধারণ মানুষের জন্য সরকারি জমি বরাদ্দের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর মতিঝিলে বিশ্ব বসতি দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজুকে স্বচ্ছতা ও জবাবদিহিতার কমতি রয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সুউচ্চ অট্টালিকা আর ঘন বসতিপূর্ণ এ রাজধানীতে সবুজের ছাপ ধূসর। প্রায় 2 কোটি জনসংখ্যার এ শহর দখল দূষণের কারণে হারিয়েছে তার বসবাসযোগ্যতা, যার দায় নগরীর উন্নয়ন সংস্থারও কম নয়। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে 39তম বিশ্ব বসতি দিবস। ঢাকার অধিকাংশ বসতি অপরিকল্পিত থাকায় দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী। এক্ষেত্রে রাজুকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল,
রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। রাজুকের যে বোর্ডটা আছে আমি মনে করি এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? কোটায় রাজুকের প্লট বরাদ্দ নেয়ার কড়া সমালোচনা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিল করে নিম্ন আয়ের মানুষের জন্য তা উন্মুক্ত করা উচিত। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করবো। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে রাজুক সহ সব নগর উন্নয়ন সংস্থার সংস্কার কাজ হাতে নেওয়ার কথা জানান উপদেষ্টারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গত 2 মাসে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। জনগণের সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মনে করেন জয়নুল আবদিন। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, গুম খুনের রাজনীতি করেছে আওয়ামী লীগ, তাই দলটিকে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও দাবি জানান অন্যান্য বক্তারা। বুধবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেশের অন্যান্য জেলার মতো বগুড়া, চাঁদপুর ও শরীয়তপুরেও উৎসবকে ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রঙের শেষ আঁচড় এবং মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আর সময় নেই, বুধবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই ভক্তদের হাতে প্রতিমা তুলে দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বগুড়ার মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে। পূজা আয়োজন নিয়ে প্রথম দিকে শঙ্কা থাকলেও এখন আর শঙ্কা নেই বলেন আয়োজকরা। এবছর জেলায় 534টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা বিগত বছরের তুলনায় কম। গতকাল মহালয়ার ভিতর দিয়ে আমাদের পূজার উৎসব শুরু হয়ে গেছে। মা আমাদের দোলায় আসছে এবং আগামী 9 তারিখ থেকে আমরা এই উপাসনা করব, মায়ের উপাসনা করব। যে পূজাটি উদযাপন করতে যাচ্ছি আমরা, এই পূজাটা আসলে সার্বজনীন পূজা, সবার জন্য এই পূজা, সবার কল্যাণের জন্য এই পূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চাঁদপুর শহর সহ পুরো জেলায় এখন সাজ রব। এবছর চাঁদপুর জেলায় 221টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে মনের মাধুরী দিয়ে শিল্পীরা গড়ে তুলেছেন প্রতিমা। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আর্মি তাদের সাথে যৌথ মিটিং করেছি আমরা, এবং সেই মিটিংয়ে সবাই আশ্বাস দিয়েছে শান্তিপূর্ণভাবে পুজো হবে। শরীয়তপুরে 6টি উপজেলায় 102টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। বৃষ্টির কারণে পিছিয়ে থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিমা প্রস্তুত সম্পন্ন হবে আশা করছেন শিল্পীরা। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার। যেখানে অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠী, এরপর 13 অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসব শেষ হবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, কোনো পূজা মণ্ডপে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আগামীকাল থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার ও বিজিবি টহল শুরু করবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওএসডি করার একদিনের মাথায় সাময়িক বরখাস্ত করা হলো তাকে। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে উর্মির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি বিতর্কিত মন্তব্য করে পোস্ট দেওয়ার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর জের ধরে অবশেষে সাময়িক বরখাস্ত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। শহীদ আবু সাইদ সম্পর্কে কটূক্তি ও প্রধান উপদেষ্টার সমালোচনা করায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাকুরিচ্যুতির দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে আবু সাইদের বড় ভাই রমজান আলী উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করা, নির্ধারিত ফি দেয়া, রাত্রি যাপন করতে না দেয়া, একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার না করার সিদ্ধান্ত আগের সরকারের হলেও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে এক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচিয়ে পর্যটনকে এগিয়ে নেওয়ায় মন্ত্রণালয় লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার সবার আগে বন্ধ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আসছে পর্যটন মৌসুমের আগে কিছু আইন ও নীতি বাস্তবায়নের চেষ্টা করা হবে। বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হওয়া সেন্ট মার্টিনকে বাঁচাতে সরকারের উদ্যোগ নিতেই হবে। এ সময় এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, বায়ু দূষণ এক বছরে রোধ করা সম্ভব নয়, তবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ওনারাই আমাদেরকে সাজেশন দেন, একটা টাইম ফ্রেমে আমাদেরকে আসতে হবে। এখন আমরা সেটা আরোপ করব নাকি আমরা সবাই মিলে একসাথে একটা সিদ্ধান্তে আসতে পারবো, সেটা একটা বিবেচ্য বিষয়। আমার ধারণা আমরা একসাথে আসতে পারবো, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা যদি বাঁচে তাহলে আগামী প্রজন্মের জন্যও বাঁচবে। সবাই মিলে গিয়ে ওটাকে শেষ করে দিই তাহলে তার পর্যটনটাও থাকছে না। আমি চাই দ্বীপটাও রক্ষা হোক, পর্যটনটাকেও আমরা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি। পর্যটনের ভরা মৌসুম হয়তো শুরু হয় নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি সংস্থাগুলোকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এনজিও প্রতিনিধিরা। বিগত সরকারের দুর্নীতি সংক্রান্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে এক বৈঠকে তারা এই আহ্বান জানান। রাজধানী পরিকল্পনা কমিশনে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ৭৮টি এনজিও প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদান রয়েছে উল্লেখ করে তাদের সেই অবদানের সরকারি স্বীকৃতির দাবি করেন এনজিও প্রতিনিধিরা। সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি যেমন দূর করতে হবে, তেমনি এনজিওগুলোর নিজেদের কর্মকাণ্ডে যদি স্বচ্ছতার অভাব থাকে তবে তা নিয়ে কাজ করার কথাও বলেন তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের পুঁজিবাজারে দর পতন অব্যাহত আছে। সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সকাল থেকে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দাম কমেছে ২৮৭টির, বেড়েছে ৬১টির, আর অপরিবর্তিত আছে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দরপতনের প্রভাবে সূচকও নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স এখন পর্যন্ত ৪০ পয়েন্ট কমে ৫,৩৩৭ পয়েন্টে অবস্থান করছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পতনের মধ্যেও লেনদেন কিছুটা বেড়েছিল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।